নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেলগাছিয়ার একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে কানে হেডফোনটা পরে নাও। আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন মিষ্টি বিশ্বাস দিদি, কলকাতা থেকে। দিদি যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, আমার নাম মিষ্টি বিশ্বাস। আমার বাড়ি কলকাতার বেলগাছিয়ায়। আমার জীবনের আজকে সব থেকে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘটনাটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেরম লাগলো আমার গল্পটা। আমার সাথে এই ঘটনাটা ঘটে 2012 সালে। তখন আমার বয়স 18 বছর। আগে বলে দিই, আমার ফ্যামিলিতে আমার মা বাবা, আমার ছোট বোন, আমি আর আমার জেঠু জেঠিমা আর জেঠুর এক ছোট্ট ছেলে থাকে। তো আমাদের মোটামুটি জয়েন্ট ফ্যামিলি। 2012 সালে আমার ঠাকুমা মারা যান। ঠাকুমা মরে যাওয়ার 3 মাস পর থেকে আমাদের সাথে কিছু অন্যরকম এক্সপিরিয়েন্স হয়, সেটাই আজকে বলবো। ঠাকুমাকে দাহ করে আসার পরে আমরা যে যার মতো কাজ টাজ করি, শ্রাদ্ধ টাদ্ধ খুব ভালোভাবে হয়। ঠিক শ্রাদ্ধ টাদ্ধ হয়ে যাওয়ার পরেও না কোনো রকম কিছু ফিল হতো না। আগে আমাদের একটু ঘরটার বর্ণনা দিয়ে দিই। আমাদের দু সাইডে একদম লাগোয়া দুটো বাড়ি। একটাতে আমার জেঠু জেঠিমা ওনার ছেলে থাকে, একটাতে আমরা থাকি। আর মাঝখানে একটা ছোট ঘর ছিল, ওটাতেই দাদু আর ঠাকুমা থাকতেন। দাদু মারা যাওয়ার পরে একা ঠাকুমা থাকতেন। এবার ঠাকুমাও 2012 সালে মারা গেছে। ঘরটা না পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছিল। প্রথমত বলি, ওই ঘরটার সাথে আমার অনেক স্মৃতি আছে। ছোটোবেলায় ঠাকুমার কাছে গল্প শোনা, দাদু ঠাকুমার মাঝখানে শুয়ে থাকা, অনেক স্মৃতি আছে। যাই হোক, ঠাকুমা মরে যাওয়ার 3 মাস পরে কিছু জিনিস ঘটে। যেরকম কি আমি প্রথম না ফিল করতাম, মানে ওই 6টা 6:30 বাজে, সন্ধ্যা হবে। আমি যখন আমার বাড়ির ছাদের ওপরে দাঁড়িয়ে থাকতাম বা গান টান শুনতাম কানে হেডফোন লাগিয়ে, আমি দেখতাম ঠাকুমার ঘরটায় কেউ একটা সাদা কাপড় পরে না হাঁটা চলা করছে। অনেক সময় গিয়েও দেখে এসেছি, কিন্তু কেউ ছিল না। আমি ভেবেছি আমার মনের ভুল। আর ঠাকুমা না খুব শর্ট হাইটের ছিল, আর যেহেতু অনেক বয়স হয়ে গেছিলো, একটু উনি বেঁকে গেছিলো। তো আমি না ছাদ থেকে মাঝে মাঝেই দেখতাম কেউ একটা সাদা শাড়ি পরে বেঁকে বেঁকে জানলার সামনে আসছে আবার চলে যাচ্ছে, কিন্তু আমি মুখটা না স্পষ্ট দেখতে পারতাম না। তো এরম করে কিছুদিন আমার সাথে ঘটেছে, কিন্তু তারপরেও সেরম কিছু ঘটেনি যেটাতে আমার ভয় লাগবে বা কিছু। তারপর 2012 সালের ঠিক লাস্টে, ডিসেম্বরের 10-12 তারিখ হবে, মানে বছরটা শেষ হবে এরম টাইম, আমি শুয়ে রয়েছি। আমার পাশে আমার ভাই, আর সেকেন্ড আরেকটা আমাদের রুম রয়েছে, ওটা তো বাবা মা শুয়ে রয়েছে। আমার মাথার সামনে একটা জানলা। এবার ঠিক রাত 2টো বাজে। আমার ঘুমটা না কেরম একটা কথায় ভেঙে যায়, মনে হচ্ছে আমার ভাই কারোর সাথে একটা কথা বলছে। আমার ভাইয়ের বয়স তখন 12 বছর, আমার 18। আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমটা ভাঙার পরে আমি ভাইয়ের দিকে ঘুরে শুয়ে দেখি আমার ভাই পুরো জানলাটা খুলেছে, জানলার সামনে বসে খুব হাসছে আর কার সাথে একটা কথা বলছে। আর জানলাটার দিকে আমি যখন তাকাই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, আমি খালি একটা সাদা ছায়া দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ একটা সাদা কাপড় পরে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি যাকে দেখছি তার মুখটা না পুরো কালো, এবং তার এপার ওপার আমি দেখতে পাচ্ছি, মানে তার শরীরের ভেতর দিয়ে আমি বাইরের গাছপালা সব দেখতে পাচ্ছি। মনে হচ্ছে কোনো কিছু একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমার পুরো গলা শুকিয়ে যায়। রাত তখন 2টো, পাখার হাওয়া একদম বনবন করে ঘুরছে, সারাটা ঘর নিস্তব্ধ। আমার গাটা না কেমন একটা ভারী হয়ে যায়, আর একটা করে শব্দ হচ্ছে, কিন্তু ভাই যেই কথাটা বলছে আমি শুনতে পাচ্ছি, কিন্তু ওই পাশ থেকে যে রিপ্লাইগুলো আসছে সেটা আমি শুনতে পাচ্ছি না। আমি না ধরপড়িয়ে উঠি, ভাইকে ধরে বলি, কি করছিস তুই, কার সাথে কথা বলছিস? এইবার আমার ভাই একটু কেঁপে ওঠে, মনে হচ্ছে ও ঘুমের ঘোরে ছিল। ও বলছে, কোথায়, কারোর সাথে তো কথা বলছি না।
আমি খুব রেগে যাই। আমি হয়তো ভাবি যে ও মিথ্যে কথা বলছে, আমি অনেকবার জিজ্ঞেস করার পরেও না ও একই কথা বলে। তারপর আমি ওকে বলি তুই শুয়ে পড়। আমি ওকে শুয়ে নিজেও শুয়ে পড়ি। সেই রাতটা কোনো রকম কাটলো। পরের দিন সকালবেলা আমি আর কাউকে বেশি কিছু বললাম না যে ভয় টয় পাবে। ঠিক পরের দিন মঙ্গলবার ছিল, দিনটা আমার একদম অ্যাকুরেট মনে আছে। ঠিক 7টা বাজে, সন্ধ্যা 7টা। আমি তখন টিউশনি থেকে ফিরছি, বাড়িতে সবে ঢুকেছি। সেই টাইমে একটা প্রচণ্ড জোরে আওয়াজ আমার জেঠিমার বাড়ি থেকে। আমি দৌড়ে গিয়ে দেখি আমার জেঠিমা একদম উঠোনে পড়ে আছে। আর আমাদের উঠোনে না একটা মন্দির ছিল, রোজ সন্ধ্যাবেলা মা জেঠিমা গিয়ে ওই মন্দিরটার মধ্যে পুজো দিত, ধূপ ধুনো দিত। জেঠিমা পড়ে রয়েছে, আর ধুনোটা না ঠিক জেঠিমার থেকে 2 মিটার দূরে পড়ে রয়েছে, মানে বোঝা যাচ্ছে জেঠিমা একদম উল্টে পড়ে গেছে, আর জেঠিমার মাথা দিয়ে ভক ভক করে রক্ত বেরাচ্ছে। আর বলি, আমার বাবা আর জ্যাঠা দুজনের চাষি ছিলেন, ওরা চাষবাস করতেন। সেহেতু আমার বাবা আর জ্যাঠা বাড়ি আসার সময় হয়ে গেছে, কিন্তু ওরা এখনও আসেনি। আমি কি করব না বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করে পাড়ার 2-1জন লোক ছিল, ওরা আসে। জেঠিমাকে তুলতে তুলতে বাবা আর জেঠুও চলে আসে। ওরাও তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায়। আমাদের সামনেই আরজি ছিল। নিয়ে যাওয়ার পরে কোনো রকম ওনাকে মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে আসা হয়। ওনাকে বাড়ি আনতে আনতে ওই 9টা, 9:30 বেজে গেছে। আসার পরে উনি বলে যে উনি নাকি সন্ধ্যাবেলা ঘরে একা ছিল। আমার ভাই তো তখন ছোট, ওর বয়স কত হবে, 10-11 এরকমই হবে। আমার বোনের থেকে হয়তো 1 বছরের ছোট। যাই হোক, ও না কী করেছে, মানে আমার ভাই ঘরে পড়ছে, আর আমার ভাই আর জেঠুর ছেলে, মানে আমার 2 ভাই, 2 ছোট ছোট ভাই আমাদের ঘরে পড়ছিল, আর জেঠিমা ঘরে একাই ছিল। জেঠিমা ধূপ ধুনো দেখাচ্ছে চারিদিকে। জেঠিমা যেই উঠোনের দিকে আসে, জেঠিমা দেখে আমাদের যে উঠোনের তুলসী তলাটা আছে, তুলসী তলার সামনে, একদম তুলসী তলার সামনাসামনি আমার ঠাকুমা এসে দাঁড়িয়ে রয়েছে ওরকম বেঁকে, হাতে একটা লাঠি। কিন্তু যেটা আলাদা সেটা হচ্ছে ঠাকুমা না কিছু বলছেন, শুধু এক ঘরে আমার জেঠিমার দিকে তাকিয়ে আছে। আমার জেঠিমা 2-1বার ডাকও দিয়েছে, মানে চিৎকার করেছে, মা, মা তুমি চলে যাও, মা তুমি চলে যাও, মা আমার ভয় করছে, তুমি চলে যাও। কিন্তু আমার ঠাকুমা এইবার যেটা করেছে সেটা হয়তো জেঠিমা কোনোদিন এক্সপেক্ট করেনি। আমার ঠাকুমার মুখ পুরো নাকি একদম বেঁকে গিয়ে মুখ দিয়ে ভকভক করে রক্ত পড়ছে, আর একটা গলা কানের মধ্যে মনে হয় ইকো হচ্ছে, মানে দুভাবে কথা হচ্ছে। বলছে, চলে আয়, আমি এখানে খুব একা, তোমাদের ছেড়ে আমি খুব একা, চলে আসো। বলতে বলতে একদম গলা টিপে ধরেছে আমার জেঠিমাকে। আমার জেঠিমা তখন চিৎকার দিয়ে উল্টে পড়ে যায়। সেই টাইমেই মাথায় কিছুতে লেগে ফেটে যায় মাথাটা। যাই হোক, কোনো রকম আমরা বলি যে না ঠিক আছে চলো, হয়তো আমার জেঠিমার ভুল। তো সেদিনের পর থেকে না জেঠিমার আচরণ খুব আলাদা হতে থাকে। জেঠিমা খুব ভয় পেতে থাকে, সন্ধ্যাবেলা বেরায় না, মানে 4টে-5টা বেজে গেলে আমাদের বাড়িতে চলে আসে। আবার জেঠু আসার পরে তখন চলে যায় ঘরে। তো যাই হোক, তার 2-3 দিন পরে জেঠু বাবার কাছে আসে, এসে বলে, ভাই আমাদের না বাড়িতে একটা পুজো দেওয়া দরকার। বাবা জিজ্ঞেস করে, কেন রে, কী হয়েছে? জেঠু যেটা বলে সেটা নাকি আরও ভয়ঙ্কর। জেঠু বলে, জেঠু চাষ করে ফিরছে, জেঠু একটা জায়গা দাঁড়িয়ে, মানে তাল গাছের নিচে দাঁড়িয়ে বাথরুম করছিল। আমাদের বেলগাছিয়ায় ভাগাড়ের পাশে একটা তাল গাছ ছিল, একটুখানি গ্রাম দিক যেহেতু, তো উনি বাথরুম করছে। কানের সামনে একটা আওয়াজ আসে, বাবাই, এ বাবাই, তোর মাঝে বড় একা এখানে, আমার কাছে আয়, আমার কাছে চলে আয় বাবাই, তোরা 2 ভাই যে আমার প্রাণ, তোদের ছেড়ে যে আমি মুক্তি পাচ্ছি না বাবাই। আমার জেঠুর সারা শরীর ভারী হয়ে যায়। জেঠু কি করবে বুঝতে পারে না। জেঠু বাথরুম নিয়ে নিজের গায়ে ছেড়াতে থাকে, তারপরে হালকা হালকা করে জেঠুর গাটা একটু ছাড়তে থাকে। জেঠু কোনো রকম দৌড়ে বাড়ি আসে। এসেই আমার বাবাকে বলে যে
একটা পুজো দেওয়া দরকার। আর তাছাড়াও নাকি মাঝে মাঝে সন্ধ্যাবেলা জেঠু যখন বাড়িতে আসে, জেঠু নাকি আমার ঠাকুমার ঘরের দিকে তাকালে কিছু একটা দেখতে পায়, মানে কেউ একটা হাঁটছে, বা যেমন ঠাকুমা থাকলে ঠাকুমা সন্ধ্যাবেলা পুজো টুজো দিত, ঘরে একটুখানি হাঁটাচলা করতো, ওই রকম জেঠু ফিল করছে। আমার বাবা বলল, তুই হয়তো বেশি ভাবছিস, তাই তোর সাথে এগুলো ঘটছে। তো সেদিন অত কিছু না ভেবে জেঠুর ঘরে চলে গেল, আমরা আমাদের মতো শুয়ে রয়েছি। ঠিক আবার রাত 3টে, কিন্তু এইবার ভাইয়ের সাথে না, ঘটনাটা ঘটলো আমার সাথে। আমার পায়ের মধ্যে, আমি রাতে আমার ঘুমটা না খুব, মানে একদম কেউ একটা যদি মানে আমি ঘুমাচ্ছি, কেউ যদি এসে সামনে একটা হাততালিও দেয় আমার ঘুম ভেঙে যাবে, এরকম ব্যাপার, খুব আলতো ঘুম। তো আমি ঘুমাচ্ছি, আমার ডান পায়ে মনে হলো কেউ একটা ঠান্ডা হাত এসে রাখলো, আর হাতটা না প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে কেউ বরফ থেকে উঠে এসছে। আর ঘরটা পুরো একদম কনকনে ঠান্ডা হয়ে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর আমি জানি না কেন, কিন্তু আমার কানের সামনে না কেউ একটা বলছে, মনা, তোমাকে কতদিন দেখি না, আমার কাছে আসবা না? আয়ো আয়ো, আমার কাছে আসো। আমার সারা শরীর সেই টাইমে ভারী, আমার চোখ দিয়ে না অটোমেটিক জল পড়ছে, কারণ আমার চোখের সামনে না কিছু স্মৃতি ভাসছে, ছোটবেলার অনেক স্মৃতি সব ভাসছে ঠাকুমাকে নিয়ে। আমি ভয়তে ভাইকে ডাকছি, কিন্তু বলে দিই আমার ভাই, মা, বাবা সবার ঘুম সেরকম, একদম আলতো ঘুম, কেউ যদি পাশ দিয়ে যায় ওনার ঘুম ভেঙে যাবে। কিন্তু সেই টাইমে আমি ভাইকে জোরে জোরে ডাকছি, কিন্তু ভাইয়ের ঘুম ভাঙার নাম নেই। আমি খুব ভয় পেয়ে যাই। এইবার আমার যেটা সব থেকে সন্দেহ লেগেছে, বাবা মার ঘর সবসময় খোলা থাকে, মানে মাঝখানের গেটটা। আমি দেখছি বাবা মার ঘরের গেটটা না পুরো বন্ধ। আমি খাট থেকে নামি, খুব আস্তে আস্তে নেমে গিয়ে না দরজাটা ধাক্কা দিচ্ছি, আর বলে দিই, দরজাটা আমি আর ভাই যে ঘরে ঘুমাই সে ঘর দিয়ে তোমরা লক করতে পারবে, বাবা মার ঘর দিয়ে লক করতে পারবে না। তো আমি দেখছি আমাদের ঘর থেকে তো লক করা নেই, পেছন দিয়ে কেউ দরজাটাকে ধরে রয়েছে যাতে খুলতে না পারে। আমি টানছি চিৎকার করছি, এইবার ভয়তে না, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে আমি খুব চিৎকার করছি বাবা মা বলে, কেউ খুলছে না। হঠাৎ করে না দরজার ওই পাশ, মানে বাবা মার ঘর থেকে একটা আওয়াজ আসতে শুরু করে, মনে হচ্ছে কেউ গোঙাচ্ছে। এবার আমার আর বাবা মার ঘরের মাঝখানে একটা হোল ছিল, সে কি হোল দিয়ে আমি দেখলাম আমার ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড রেগে রয়েছে, আর না ফুঁসছে, একদম মনে হচ্ছে পেলে খেয়েই নেবে। আমি এবার প্রচণ্ড চিৎকার দিয়ে উঠি, কি করব বুঝতে পারছি না, সারা ঘরে মনে হচ্ছে না কেউ ওটা হাঁটাচলা করছে। আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। তখন রাত 3টে ওরকম বাজে, ভোরবেলা 7:30টার সময় আমার মা আমার ঘুমটা ভাঙায়। আমি যেহেতু অজ্ঞান হয়েছিলাম, আমি তো উঠছি না, বাবা মা কোনো রকম জল টল দিয়ে আমায় ওঠায়, জেঠু জেঠিমা সবাই চলে আসে, পাড়ার 2-1জন চলে আসে। আমি সব ঘটনা খুলে বলি যে আমার সাথে কী কী ঘটেছে। ওরা বলে যে না, এইবার স্বাভাবিক জিনিস হচ্ছে না, যে জিনিসটা হচ্ছে এবার নেগেটিভ কিছু হচ্ছে। তো কোনো রকম ওই টাইমে দাঁড়িয়ে বাবা এক পুরোহিতকে নিয়ে আসে। উনি আমার বাড়িতে ঢুকেই বলে দেয় আমার ঠাকুমা শান্তি পায়নি, উনি এই বাড়ি, ওনার নাতনি নাতি, ওনার বৌমা, ওনার ছেলে, উনি ওদের ছেড়ে কোনোদিনও শান্তি পাবে না। তো কোনো রকম উনি ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি বললো, ঠিক আছে, একটা উপায় আছে, তোমরা একটা কাজ করো, না যা যা জিনিস আছে ওনার খাট থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দাও, গঙ্গায় গিয়ে পূর্ণিমার রাতে যাবে, গিয়ে পুড়িয়ে আসবে, সরি অমাবস্যার রাতে গিয়ে। তো আমরা সেটাই করলাম। বিশ্বাস করবে না, আমরা গঙ্গায় গিয়ে যখন জিনিসগুলো পোড়াচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ঠাকুরমশাই একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে যাই হয়ে যাক, যে ডাকুক, কেউ চিৎকার করুক, তোমরা পেছন ঘুরে তাকাবে না। আমরা তাই করছি, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো কোনো রকম বাড়িতে আসি, এসে দেখি বাড়ির জিনিসপত্র, দুই বাড়িরই, মানে আমার জেঠুর বাড়ি, আমার বাড়ি সেম, মানে সব জিনিসপত্র কেউ উলটপালট করে দিয়েছে। সেকেন্ড ওয়ার্ক উনি বলেছিল, উনি আমাদের বাড়িতে এসে পরের দিন একটা পুজো করবে, কিন্তু সেই রাতে
আমরা সবাই এক ঘরে শুয়েছি, আমাদের ঘরেই শুয়েছি, সেটা আমাদের পুরোহিতই বলে দিয়েছে। সেই রাতে যে কি হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। মানে কেউ একটা বাইরে থেকে ডাকছে, কেউ আমাদের ছাদের ওপর লাফাচ্ছে, কেউ মনে হচ্ছে ঠাকুমার ঘরে লাফালাফি করছে। তো পরের দিন ঠাকুরমশাই এসে আমাদের ঘরটা পুরো বন্ধন করে দেয়। কিন্তু বন্ধন করার পরেও যে গল্পটা শেষ সেটা না। আমাদের মনে হতো বাড়ির ভেতরে শান্তি, কিন্তু আমরা যখন বেরাতাম আমাদের মনে হতো পেছন পেছন কেউ আসছে। আর আমাদের না সবার, মানে যেই বাইরে বেরোতো, এমনকি আমাদের ভাইরাও, ছোট ছোট ভাইরাও বেরাতো না, ওদের সারা গায়ে বাড়ি আসার পর আমরা দেখতাম একদম নখের দাগ। তো আমরা এটা ঠাকুরমশাইকে বলি, উনি বলে যে আমাদের সবাইকে বন্ধন করতে হবে। তো উনি আমাদের সবাইকে পরপর বন্ধন করে, প্রায় অনেক টাকা আমাদের খরচা হয়। তারপরে ধীরে 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 জিনিসটা ঠিক হয়। মানে আমরা ফিল করতাম তাও পেছনে কেউ আসছে, কেউ ডাকছে। উনি বলেছিল 1-2 সপ্তাহ ওনার মায়া থাকবে, কিন্তু তোমরা কোনোদিন এমন ফিল ওনাকে করাবে না যেটাতে উনি বুঝুক তোমরা ওনাকে আবার ফেরত আনতে চাইছো। তো আমরা সেই অনুযায়ী কাজ করেছিলাম। আজকে আমরা সবাই আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো আছি। ঠাকুমাও আমি আশা করছি যেখানেই নতুন জন্ম নিয়েছে ভালো আছে। যদি তোমার আমার গল্পটা ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। ফার্স্ট অফ অল বলি, মায়া বড় আলাদা একটা জিনিস। মায়া এমন একটা জিনিস না, কেউ সহজে ছাড়তে পারে না। যাই হোক বন্ধুরা, যদি একটুও ভয় লেগে থাকে গল্পটা শুনে, তোমার বন্ধুদের শেয়ার করে দাও ওদেরও ভয় পাওয়ার জন্য। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও এই দিদির গল্প কেরম লাগলো। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।